নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। বর্তমান বিশ্বের সবথেকে দ্রুত গতিতে বাড়তে থাকা অর্থনীতির তালিকায় প্রথম যে দেশটির নাম আসছে সে দেশটির নাম হচ্ছে ভারতবর্ষ। এটা আমরা বলছি না, এটা IMF বলছে, ওয়ার্ল্ড ব্যাংক বলছে। তাদের কাছ থেকে এই স্বীকৃতি মিলছে যে ভারতবর্ষ এই মুহূর্তে সবথেকে দ্রুত গতিতে বাড়তে থাকা একটা অর্থনীতির দেশ। আর এই স্বীকৃতি যখন আমরা পাচ্ছি, গোটা ভারতবর্ষের যখন সামগ্রিক একটা উন্নতি ঘটছে আমরা যখন দেখতে পাচ্ছি, তখন ভারতবর্ষের এই উন্নতির পথে বাধা 10টা রাজ্যকে চিহ্নিত করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আর তার মধ্যে এই বাধা দানকারী যে রাজ্যগুলোকে মনে হচ্ছে অর্থনীতির এই অগ্রগতির ক্ষেত্রে বাধা হয়ে উঠতে পারে যে রাজ্যগুলো, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যই তারা গোটা দেশের যে অর্থনৈতিক অগ্রগতি, সেই অগ্রগতির সঙ্গে তারা সেইভাবে তাল মিলিয়ে চলতে পারছে না। তার একটা বড় কারণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চিহ্নিত করেছে। আর তার সবথেকে বড় বাধার যে রাজ্য, 1 নম্বরে যেটি রয়েছে রাজ্যটা, ভারতবর্ষের অর্থনীতিকে একদম টেনে পেছনের দিকে নামিয়ে দেওয়ার জন্য যে রাজ্যটা একদম প্রথম স্থানে রয়েছে, তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গ, আমরা বলছি না। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে যে পশ্চিমবঙ্গ এক্ষেত্রে 1 নম্বরে। মমতা ব্যানার্জির এগিয়ে বাংলা, এই যে স্লোগান, এই এগিয়ে বাংলা স্লোগান মুখ থুবড়ে পড়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার। তাদের যে রিপোর্ট এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো, সেই রিপোর্ট দেখার পর তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, মমতা ব্যানার্জিরা, তারা এই ব্যাপারটাকে কিভাবে দেখবেন, তারা এই বিষয়টাকে কিভাবে বাংলার মানুষের কাছে নিয়ে আসবেন, এইভাবে গোটা পশ্চিমবাংলার অর্থনীতির কি দুরবস্থা তৈরি করেছে, যে কারণে আজকে গোটা ভারতবর্ষের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে প্রথম বাধাদানকারী যে রাজ্যটা হয়ে দাঁড়াবে, যার জন্য গোটা ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে একটা উদ্বেগের জায়গা আছে, তার নাম হচ্ছে পশ্চিমবাংলা। আমরা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনায় ঢুকবো। কি কারণ পশ্চিমবাংলার এই দুরবস্থার পেছনে, তার সমস্যাগুলো কি কি, এই সব বিষয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্টটা কি আছে, RBI রিপোর্ট কি আছে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি আমার দর্শকদের বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা আমাদের লিঙ্কগুলোকে শেয়ার করেন না, তারা আমাদের লিঙ্কগুলোকে শেয়ার করবেন প্লিজ, লাইক দেবেন। আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন। ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে যে উদ্বেগের ছবিটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমাদেরকে চিহ্নিত করে দিয়েছে, সেটা বলছে যে ভারতবর্ষের 10টি রাজ্য যারা ঋণের ভারে জর্জরিত, মোস্ট ডেট স্ট্রেসড স্টেটস, এই 10টি রাজ্যের মধ্যে প্রথম স্থানে কে আছে? ঋণের ভারে জর্জরিত রাজ্য কে আছে? পশ্চিমবঙ্গ। কি বলছে যে এই রাজ্যগুলোর যত আয় করে তার একটা বড় অংশ যে টাকা লোন নিয়েছে সুদ মেটাতেই চলে যাচ্ছে। ফলে তাদের উন্নয়নমূলক কাজ করার জন্য আর কোনো টাকা হাতে অতিরিক্ত থাকছে না। ফলে তাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে কেন্দ্রীয় সরকারের দিকে। কি বলছে রিজার্ভ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, কিছু রাজ্যে কর বহির্ভূত যে আয়, তার 40% যে আয় করছে তার 40% চলে যাচ্ছে শুধুমাত্র সুদের টাকা শোধ করতে। এর ফলে কি হচ্ছে? রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, নতুন প্রকল্পের বিনিয়োগ করতে পারছে না সেই রাজ্যগুলো, আমাদের পশ্চিমবঙ্গ যার একটা বড় উদাহরণ। ফলে সেক্ষেত্রে রাজ্য সরকারকে হয় নতুন করে আবার ধার নিতে হচ্ছে, নাহলে কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে বসে থাকতে হচ্ছে। আর না হলে প্রকল্পগুলোকে শুরু করে বন্ধ করে রাখা হয়েছে, বন্ধ হয়ে থাকছে, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে পশ্চিমবাংলার অবস্থা কি, আমরা এক এক করে প্রত্যেকটা রাজ্য নিয়ে আলোচনা করব। পশ্চিমবাংলার ক্ষেত্রে প্রথম রাজ্য পশ্চিমবাংলা, যেখানে টোটাল এই মুহূর্তে 2024-25 অর্থবর্ষে রাজ্যের কর আর কর বহির্ভূত আয় ছিল 1.09 লক্ষ কোটি টাকা, অর্থাৎ 1,09,000 কোটি টাকা রাজ্য আয় করেছে। কবে? 2024-25 অর্থবর্ষে। আর সুদ দিয়েছে কত? ভাবুন, সুদ দিয়েছে 45,780 কোটি টাকা। 1,09,000 কোটি টাকা আয় করলো, তার 42% 45,780 কোটি টাকা দিয়ে দিল ইন্টারেস্ট, সুদ গুনতে। রাজ্যের হাতে পড়ে রইল কত? অর্ধেকের বেশি টাকা আপনাকে সুদ দিতে হয়েছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ। পাঞ্জাবের সেক্ষেত্রে কত? 70,000 কোটি টাকা আয়, 24,000 কোটি টাকা সুদ দিয়েছে, 34%।
তৃতীয় স্থানে কে আছে? বিহার, ৬২,০০০ কোটি টাকা তাদের আয়, ৩৩% তারা সুদ দেয়, ২১,০০০ কোটি টাকা তারা সুদ দিয়েছে। কেরালা কত? ১,০৩,০০০ কোটি টাকা আয়, ২৮% মানে ২৯,০০০ কোটি টাকা তারা সুদ দিয়েছে। তামিলনাড়ু পঞ্চম স্থানে আসে, ৬২,০০০ কোটি টাকা তাদের আয়, ২৮% তারা সুদ দিয়েছে। হরিয়ানা ৯৪,০০০ কোটি টাকা আয়, ২৫,০০০ কোটি টাকা অর্থাৎ ২৭% তারা সুদ দিয়ে দিয়েছে, সুদের টাকা শোধ করেছে, সুদের জন্য টাকা শোধ করতে হয়েছে। রাজস্থান ১,৪৮,০০০ কোটি টাকা আয়, তার মধ্যে তারা সুদ গুনেছে, সুদের জন্য টাকা দিয়েছে ৩৮,০০০ কোটি টাকা। অন্ধ্রপ্রদেশ ১,০২,০০০ কোটি টাকা আয়, সুদ গুনেছে ২৯,০০০ কোটি টাকা। মধ্যপ্রদেশ ১,২৩,০০০ কোটি টাকা আয়, সুদ গুনেছে ২৭,০০০ কোটি টাকা অর্থাৎ 22%। সব থেকে কম এই 10টি রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ 22%। প্রথম স্থানে কে? পশ্চিমবঙ্গ 42%। অর্থাৎ এগিয়ে বাংলার এই যে স্লোগান গোটা পশ্চিমবাংলার মানুষকে দিচ্ছে মমতা ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জিকে প্রশ্ন করুন, এত লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, সেই ঋণের বোঝা আমাদের রাজ্যবাসীর ঘাড়ে চাপিয়ে দিয়ে মমতা ব্যানার্জি 2026-এ বিদায় নেবে। আর নতুন যে সরকার আসবে তাকে 2024-25 অর্থবর্ষে 42% সুদ গুনতে হচ্ছে, অর্থাৎ যা আয় তার 42% মানে অর্ধেক টাকা ওই ঋণ শোধ করতেই, অর্থাৎ সুদ গুনতে, ঋণ শোধ তো নয়, সুদের টাকা দিতে গিয়ে অর্ধেক টাকা, আয়ের অর্ধেক টাকা চলে যাচ্ছে। অর্থাৎ আপনার পরিবার, আপনার বাবা যদি যার লোন করে ফেলে, যে বাবা 100 টাকা আয় করে আনলে 42 টাকা লোনের টাকা শোধ হচ্ছে না, তার শুধু ইন্টারেস্ট দিতে চলে যাচ্ছে 42 টাকা, তাহলে আপনার পরিবারটির অবস্থা কি হবে এটা সহজেই একটু অনুমান করতে পারছেন। আমি আপনার পরিবার দিয়ে বুঝিয়ে দিলাম। একটা পরিবারের আয় 100 টাকা, আর সেই পরিবার যে লোন নিয়েছে, ঋণ করেছে, তার জন্য 42 টাকা করে তাকে সুদ দিতে হয়, আসল টাকা পরের ব্যাপার। তাহলে সেই পরিবারটির আর্থিক অবস্থা কি হতে পারে সহজেই অনুমান করা যেতে পারে। অর্ধেক টাকা চলে যাচ্ছে সুদের টাকা গুনতে। এই রাজ্যের অবস্থা মমতা ব্যানার্জি ঠিক এই অবস্থায় তৈরি করেছে। এরপরেও এরা বলে এগিয়ে বাংলা, অর্থাৎ ঋণ করে ঘি খাওয়াচ্ছে পশ্চিমবাংলার মানুষকে। এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প, এই সুদের টাকা, এই যে ঋণ করে আনছে, এই ঋণের বোঝা, এই টাকা বোঝা আপনাকেই শোধ, আমাকেই শোধ করতে হবে। আপনার আমার কাছ থেকে ট্যাক্স চাপিয়ে এই ঋণের বোঝা শোধ হবে ভবিষ্যতে। তাহলে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আসলে কি আপনার আমাকে কোনো উপকার করলো মমতা ব্যানার্জি? এই যে সামাজিক প্রকল্পগুলো চালু রেখেছে, সেই সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে আসলে কি আমাদের রাজ্যের মানুষের জন্য তিনি প্রকৃত অর্থে কোনো কাজ করলেন? তিনি তার সময়কালে লোন করে রাজ্যের মানুষকে ঘি খাইয়ে চলে গেলেন, পরবর্তী প্রজন্মকে ঋণের দায়ে, পরবর্তী প্রজন্ম এই গোটা রাজ্যকে ঋণের দায়ে জর্জরিত করে ঋণে ডুবিয়ে দিয়ে চলে গেলেন। আর গোটা ভারতবর্ষের অর্থনীতির যে অগ্রগতি, সেই অগ্রগতিকে টেনে পেছনের দিকে নামানোর জন্য এই রাজ্য প্রথম সারিতে রয়েছে। মমতা ব্যানার্জি এই লজ্জা, তার যে এই অর্থনৈতিক, তার যে অধোগতি, এই অধোগতিকে রোখার জন্য মমতা ব্যানার্জির নির্দিষ্ট কিছু মাস্টার প্ল্যান বিগত 15 বছর আমরা দেখিনি। আগামী দিনে আর দেখানোর কোনো সুযোগ নেই। কারণ এই যে আগামীকাল থেকে তিনি এই রাজ্যের যে বাজেট অধিবেশন, সেটাও পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন তিনি করছেন না, বাজেট তিনি পেশ করবেন না। কারণ তিনি নিজেও জানেন যে 2026-এ তিনি আর ফিরছেন না, ফলে পূর্ণাঙ্গ বাজেটের কোনো সুযোগও তার নেই। আর 2026-এর নির্বাচনের পর আর বাজেট করার তার সুযোগও থাকছে না। ফলে মমতা ব্যানার্জি যে অন্ধকারে পশ্চিমবাংলাকে ডুবিয়ে দিয়ে গেল, এর জন্য পশ্চিমবঙ্গবাসীকে বহুদিন ধরে এর মূল্য দিতে হবে। ফলে আমাদের এই সমস্ত বিষয়গুলোর উপর নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।